গেলে বহু ক্রোশ দূর অবধি মাটির তলার কীট পতঙ্গরা মাটির উপর চলে আসে। আমি পথে আসবার সময় তেমন কোনো চিহ্ন পাইনি, কাজেই আপনার সঙ্গে কোনো বড় ফৌজ নেই, অন্তত হাতি তো নেই। আমি কেন মঞ্জুশ্রীকে গ্রহণ করতে পারিনি তার অনেক কারণ আছে। আমি যদি মঞ্জুশ্রীকে গ্রহণ করতাম তাহলে আমাকে ধর্মচ্যুত হতে হতো। সে ক্ষমা চাইলেই আমি তাকে ক্ষমা করব, এ কথা তুমি ভাবলে কি করে? সে রাগ করে যখন শান্তিপুরে চলে গেছে, শান্তিপুরেই থাক। তার শান্তি ভঙ্গ করতে আমি চাই না। দিদির হয়তো আপনার উপর রাগ আছে ঠিকই, কিন্তু আপনি যদি একটু বুঝিয়ে বলেন। আহ কমলা, এই প্রসঙ্গে আর কথা বলতে চাই না। এমনিতেই হাজারো চিন্তা আমার মাথার উপর, তার মধ্যে সুধার এই মান অভিমান মনে নিয়ে আর অশান্তি বাড়াতে আমি চাই না। দাও দাও, আমার পুজোর থালা দাও। মনটা বড় কুগাইছে নিমাই। আমি তো মনও তাকে দিয়ে বসে আছি। তবে কি তিনি কু ডাকাচ্ছেন? কেন এমন হচ্ছে বলো তো নিমাই? সুধা দিদির হাবভাব আমারও ভালো লাগছে না, কিন্তু কি বা করা যায় বলো? স্বামীকে ছেড়ে তিনি কোনোদিন থাকেননি, আর মঞ্জুশ্রীর সঙ্গে তিনি যা করেছেন সে নিয়ে তার অনুতাপের অন্ত নেই। হয়তো সেই পাপবোধ, সেই অনুশোচনায় তাকে টেনে নিয়ে এসেছে শান্তিপুরে। তার মন এত ভারী যে একটা গোপন বৃত্তান্ত তিনি আমাদের বলে ফেলেছেন। শুধু কি তাই? কাল সারা রাত শুধু বিড়বিড় করেছে আর বারবার বলেছে ক্ষমা নেই, এই পাপের কোনো ক্ষমা নেই। আমি তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি যে তিনি কেন। অদ্বৈত আচার্যদেব শান্তিপুরে আসছে জেনে তিনি বড় চঞ্চল হয়ে উঠেছে। সেদিনকার কথা তোমার মনে আছে? হ্যাঁ, বেশ মনে আছে। আমাদের পূর্বপুরুষেরা লিখে গেছেন, স্ত্রিয়াশ্চরিত্রম দেবা না জানন্তি। কিন্তু সুধা দিদির এই বৃত্তান্তটা আমি যেন বুঝতে পারছি। তিনি অদ্বৈত ঠাকুরের শান্তিপুরে আশাকে কিছুতেই মেনে নিতে পারছেন না। এই তুমি কি বলছো নিমাই? অদ্বৈত জ্যাঠার আশাকে মেনে নিতে পারছে না দিদি? না নিমাই, তুমি বোধহয় জানো না ওদের দুজনের যে কি দৃঢ় সম্পর্ক, তা তুমি জানো না নিমাই। মানুষ বোধহয় বাবাকেও এত ভক্তি করে না। সেখানেই সুধা দিদির পরাজয়। আজ পর্যন্ত গুরুদেবের নীতি, সাহস, শিক্ষা অবলম্বন করে এগিয়েছে যে মানুষ, সে মানুষ কি করে অদ্বৈত ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলবে যে মঞ্জুশ্রীর প্রতি সে কোনো অবিচার করেনি? সে কি করে স্বীকার করবে যে এক নিরপরাধ, নিষ্পাপ মেয়ের জীবনকে নিয়ে সে চিনিবিনি খেলেছে? আর এই সত্য কিছুতেই তিনি ঢাকতে পারবেন না। এক দুর্বল মুহূর্তে তিনি সব বলে ফেলেছেন, আর তার সাক্ষী তুমি আর আমি। ভগবান, গোবিন্দ, আমি যে কিচ্ছু ভাবতে পারছি না। নিমাই দাদা, ও নিমাই দাদা, সুধা দিদিরে কোথাও খুঁজে পেলুম নিকো। হ্যাঁ গো, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। তুমি কি বলছিস দাদা? শেষে ওই গয়নার একটা পুঁটুলি ছিল, তার নিচে এই পত্রটা পেয়েছি। মা, বলো। শান্তিপুরের বড়গিন্নির বাপের বাড়ি থেকে পত্র এসেছে।
দিদির বাড়ি থেকে পত্র এসেছে? কই দেখি, দাও। দিদি চলে গেছে? সুধাকে আমি ত্যাগ করেছি, মন থেকে ত্যাগ করেছি, কিন্তু মঞ্জুশ্রীকে তো আমি ভুলতে পারিনি। সে আজ হয়তো বেগম মোহরের সুলতানের প্রিয় পাত্রী হয়েছে, নিজের ধর্ম থেকে বিচ্যুতি হয়েছে সে। কিন্তু কিন্তু সে দোষ তো তার নয়। সুলতান গৌড়ে নেই, রাজ্য শাসনের সব দায়িত্ব এখন আমার। এই বেলা মঞ্জুশ্রী খোঁজ নিলে কেমন হয়? না না, কেউ যদি জানতে পারে বাড়ি বেগম আমাকে হঠাৎ ডেকে পাঠালেন কেন? রাজনীতি ব্যাপার কি? নাকি মঞ্জুশ্রী যে আমার বিবাহিত স্ত্রী সে কথা জানতে পেরেছেন? আশ্চর্য নয়, গৌড়ের অনেকেই এখন আমাকে আমার বিরুদ্ধে কুৎসার উঠাচ্ছে। আমার বিবাহিত স্ত্রী সুলতানের হারামে এই কথা জানতে পারলে বাড়ি বেগম আমার বিরুদ্ধে সুলতানের কান ভারী করবেন না তো? সুধা, সুধা, তুমি তুমি যদি এসব আমার পাশে থাকতে। সুধা, নায়েব মশাই, শান্তিপুর থেকে যে লোকটি সুধা দিদির পত্র নিয়ে এসেছেন তাকে বলুন আজ রাতটা এখানেই থেকে যেতে। ওর পুজো শেষ না হওয়া পর্যন্ত ওকে কিচ্ছু বলবেন না। যা বলার আমি বলবো। আমি কি তাহলে কাছারি ঘরেতে গিয়েই বসবো? তাই করুন। যে তোমারেও বলিহারি যাই মা, বড়গিন্নির পত্র এসেছে, তা নিয়ে এত লুকোছাপা করার কি আছে? তুমি চুপ করো তো, যাও বাইরে যাও, আমাকে একটু একা থাকতে দাও। কি হলো, যাও। কি হলো? অমন ভাবে দাঁড়িয়ে আছো যে? শান্তিপুর থেকে দিদির পত্র এসেছে। সুধার পত্র? কি লিখেছে? সংবাদ সব ভালো তো? না এখানে ফিরে আসতে চায়? অভিমান পর্ব শেষ? না, দিদি বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে চলে গেছেন? হ্যাঁ, শান্তিপুরের বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেছেন? জানি না, কেউ জানে না। কই দেখি পত্র, দেখি। চক্রান্ত, সব চক্রান্ত, আমাকে বিপাকে ফেলার চক্রান্ত। নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করতে সুধার জুড়ি নেই। আমি জানি এইরকম একটা কিছু ঘটবে, এটা আমি জানতাম। সুধা দিদি গৃহত্যাগের কথা যদি লোক জানাজানি হয় তখন তো আপনারই দুর্নাম হবে। লোক জানাজানির আর কি বাকি আছে? অদ্বৈত আচার্য নিজে এই পত্র লিখেছে। তার গৃহের পাশে সুধার পিত্রালয়। আচার্যদেব যখন শান্তিপুরে আছেন তখন তার ছাত্ররাও সেখানেই। তাই সুধার গৃহত্যাগের সংবাদ তাদের অজানা নয়। আর গৌড়ের অধিকারী বড় বউ গৃহত্যাগ করেছে, এমন লোভনীয় সংবাদ কখনো চাপা থাকে? দেখবে দুদিন বাদে এই গৌড়ের সমস্ত শিশুরাও সে সংবাদ জেনে গেছে। এই ভয় আর কতদিন পালিয়ে পালিয়ে থাকবেন আপনি? দেখো কমলা, আমি এমন কোনো কাজ করিনি যাতে আমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়। কিন্তু সুধা দিদি যদি কোনো বিপদ হয় লোকে তখন আপনাকেই দোষ দেবে। মঞ্জুশ্রীর ব্যাপারে আপনি একই মনে কষ্ট পাচ্ছেন,
তার উপর আবার আহ, যা বোঝো না তারই কোনো কথা বলো না। মঞ্জুশ্রীর ব্যাপার আর সুধার ব্যাপার এক নয়। মঞ্জুশ্রীর জীবনে যা ঘটেছে তাতে তার কোনো হাত ছিল না, কিন্তু সুধা যা করেছে, আমার জীবনে যা ক্ষতি করেছে তা স্বেচ্ছায় করেছে, তাই সে ক্ষমার অযোগ্য। না না, আমি তাকে ক্ষমা করতে পারবো না। সে যেখানেই থাক, যেভাবেই থাকুক সেখানে, আমি কোনো খোঁজ নিতে পারবো না। আমি ধরে নেব এ আমার ভবিতব্য। আমার বাপু ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না। যেরকম গরম মেজাজ নিয়ে দরবারে গেলেন, কারোর সঙ্গে না আবার ঝগড়া বাঁধিয়ে আসেন। তোমারই বা সব ব্যাপারে মাথা গলানোর দরকার কি মা? বড় বউয়ের দশা তো দেখছো, কি করতে কি করে বসলেন, তারপরে স্বামীর ঘর ছেড়ে চলে গেলেন বাপের বাড়ি। পুরুষ মানুষের কথার মধ্যে থাকার এই হলো বিপদ। কিছু না বলেও যে পারি না, সব সময় ভয়ে ভয়ে থাকি, কখন যে কি হয়। মা, আসুন নায়েব মশাই। মা বড় বিপদ হয়েছে মা, কি হয়েছে? বড় বিপদ হয়েছে। ওই নবগ্রামের শ্রীধর ঠাকুর, মানে ওই মঞ্জুশ্রী বলে মেয়েটির বাপ, সে এসে হাজির হয়েছে। কোথায়? ওই আমাদের ওই দপ্তরখানায় বসিয়ে রেখেছি। সে মেয়েটির সন্ধান চায়, সঙ্গে আবার একটা সাক্ষীও এনেছে। সাক্ষী? হ্যাঁ, ওই যে সেদিন যে লোকটি এসেছিল মেয়েটিকে পৌঁছে দিতে। এখন ওদের কি বলি মা? আমি কি বলবো বলুন, আমি তো আর কিচ্ছু জানি না। হ্যাঁ, কিন্তু কিন্তু মেয়েটির সন্ধান না পেলে ওরা যদি বাইরে গিয়ে গোলমাল শুরু করে তাহলে তো অধিকারী মশাইয়ের নামে দুর্নাম ছড়াবে। আমি বরং মা ওদের ওই অধিকারী মশাই না আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে বলি। না না, উনি ওদের দেখলে অনর্থ বাঁধাবেন। আমি আমি যে কি করি। অত ভাববার কি আছে মা? এখন নায়েব মশাই, কাছারিতে সেপাই নেই, দাও না দুঘা, বাপ বাপ বলে সব পালাবে। এই তুমি একটু বাইরে যাও তো। মা, আমি বরং বলি কি, আমি ওদের যে বলি যে মেয়েটি এসেছিল কিন্তু স্বেচ্ছায় এখান থেকে চলে গেছে এবং আমরা তার কেউ কোনো রকম খবর কিছু জানি না। না, মিথ্যে মিথ্যে বাড়ে, আমার মন সায় দিচ্ছে না। কিন্তু কিন্তু তাহলে আপনি বলুন মা, কি বলা যায়? উপায় একটা আছে। কি উপায়? তুমি আর নিজেকে এর মধ্যে জড়িয়ে না হিরু। আমাকে তো একাই পথ চলতে হবে। মঞ্জুশ্রীকে পাই না পাই, আমাকে তো এইভাবেই বেঁচে থাকতে হবে। তুমি এ কি কথা বললে ঠাকুর? তোমার মেয়ে আমার মেয়ে নয়। আজ আমার মেয়ের যদি এই দশা হতো, তুমি তুমি আমার পাশে থাকতে না ঠাকুর? হিরু, তোমার কাজ আছে, তোমার মেয়ে আছে। তোমার যদি কোনো বিপদ হয় তাহলে তাকে কি দেখবে বলো তো? না না হিরু, তুমি আমায় কথা দাও, এখান থেকে তুমি সোজা ঘরে ফিরে যাবে। ঠাকুর ঠাকুর আমি শুনুন ঠাকুর, অধিকারী মশাই এখন গৃহে নেই, তাই আমি ওনার হয়ে কথাগুলো আপনাকে জানাচ্ছি। কোনো এক সময় অধিকারী মশাই নবগ্রামের শ্রীধর ঠাকুরের কন্যাকে বিবাহ করেছিলেন ঠিকই, কিন্তু এখন তিনি ধর্মচ্যুত হয়েছেন, তাই ওনার পক্ষে ওকে আর গ্রহণ করা সম্ভব নয়। অত শত আমি জানতে চাই না। আমি জানতে চাই আমার মেয়ে এখন কোথায়। তখন থেকে তো খালি কথা কই যাচ্ছ। ওই মেয়েটার খবর দিয়ে দিলি তো সব ঝামেলা মিটে যায়। কি নোকাচ্ছ কর্তা? চলো হবে এত, এতক্ষণ ধরে ভদ্রভাবে কথা বলছিলাম বলে তাই না মাথায় চড়ে বসেছো? বাইক ডেকে চপকে বের করে দেবো। বেরো, বেরো এখান থেকে। দেখলে দেখলে ঠাকুর, তোমারে আমি আগেই বলেছিলাম মেরা লোকজন ভালো নয়, লোকজন ভালো নয় এরা। মঞ্জুশ্রী এখন কোথায় বলতে আপত্তি আছে কি? আমার আপত্তি নেই, কিন্তু আপনি সেটা শুনতে পারবেন কি? আমি শুনতে চাই। সুলতানের বেগম মহলে খোঁজ করুন, সেখানেই ওকে পাবেন। বেগম মহল অর্থাৎ সুলতানের হারেমে? তোমাকে কি কাজ দেওয়া যায় সেই ব্যাপারটাই আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। তুমি কবিতা ভালোই লেখো, কিন্তু
রাজনীতি সম্পর্কে কিছু জানো? আগে হাজরাত যদি অভয় দেন তাহলে কয়েকটা কথা বলতে পারি। আরে বাবা, এটা তো আর আমার দরবার নয়, হ্যাঁ? তত আদব কায়দার কি আছে? বলো শুনি। আমরা হিন্দুরা ওই রাজনীতির অঙ্ক কষি কৌটিল্যের অর্থশাস্ত্র মোতাবেক, তবে তুর্কি এবং হাবসি রাজনীতির নিয়ম নীতি একেবারেই আরে আলাদা। জানি জানি, আমি সব জানি। ওই চাণক্যের রচনা আমিও পড়েছি। তুমি গৌড়ের রাজনীতি সম্পর্কে কিছু জানো? মানে ওই মোর গায়ে বসে তো তেমন কিছু বুঝতে পারি না, তবে লক্ষণ এবং ফলাফল জেনে কয়েকটি কথা আপনাকে আমি বলতে পারি। বটে? তাহলে বলো তো, যে আমার রাজধানী গৌড় ছেড়ে আমি এই রাজমহলে কেন পড়ে আছি? আগে আমার মনে হয় আপনি চলেছেন জৌনপুরের দিকে, সেখানকার রাজার হাত শক্ত করতে। অন্য রাজার হাত শক্ত করে আমার কি লাভ? আগে ওই পশ্চিমে দিল্লি এবং পূবে গৌড়, দক্ষিণ দিকে বিন্ধ্য পর্বত এবং দক্ষিণ পূর্বে উড়িষ্যা উৎকল ভূমি, আরও দক্ষিণে চোল রাজ্য। ফলে জৌনপুর যদি আপনার অধীনে থাকে, যে কোনো দিকে রাজ্য বিস্তারের সুবিধে। দ্বিতীয়ত, জৌনপুর উৎকল সীমান্ত এবং জৌনপুরের উত্তরে বিহার সীমান্ত বন্ধ করে দিলে কামরূপ কামতাপুরের হাতি চালান দেওয়ার পথ বন্ধ হয়ে যাবে। তোমার কি মনে হয় যে আমি যদি জৌনপুর দখল করি তাহলে দিল্লির সালতানাত কি করবে? আগে জৌনপুর দখল করলে দিল্লির সঙ্গে যুদ্ধ অবশ্যম্ভাবী, কারণ জৌনপুর এবং গৌড়ের মিলিত শক্তি দিল্লির কাছে আতঙ্ক। তবে যদি অভয় দেন তো একটা কথা বলি, একজন সৈয়দ রাজা জৌনপুরের মতন ইসলামী রাজ্যকে গিলে খাচ্ছে, এটা কি সর্বশক্তিমান খলিফা ভালো চোখে দেখবেন? ইনশাল্লাহ। আমি খলিফার কাছে সনদ চেয়ে পাঠিয়েছি, এটা তুমি জানো? কথা গড়ে সবাই জানে। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনার প্রথম শিলালিপিতেই আপনি খলিফার আনুগত্য স্বীকার করে নিয়েছেন। কাজেই চমৎকার চমৎকার। তাহলে বলো তো, যে জৌনপুরের ব্যাপারে আমার কি করা উচিত? সুলতান, এ আপনি কি কথা বলছেন? আমি একজন সামান্য রাজনীতির ছাত্র, আমি কি করে বলতে পারি? হ্যাঁ, তবে আমার একটা কথা মনে হয়, এই জৌনপুর কি গৌড়ের অধীনে করদ রাজ্য হিসেবে থাকতে পারে? মানে হোসেন শাহ সরকি জৌনপুরের রাজা হয়ে রইলেন, তার নামেই টঙ্কা চালু রইল, অথচ আপনি তাকে নজরবন্দি করে রাখলেন এক নির্জন প্রাসাদে। দিল্লির সুলতান সবকিছুই বুঝতে পারবেন, কিন্তু সন্ধি করা ছাড়া তার কোনো উপায় রইল না। তোমার এই মাথাটা ফাটিয়ে যেন আমার দেখতে ইচ্ছে করছে যে এর মধ্যে কি আছে। আগে যা সব গরিবের মাথাতেই আছে। কি আছে? বেঁচে থাকার মতো বুদ্ধি। কুমারহট্টে, বিপ্রপল্লীতে এত টোল, এত চতুষ্পাঠী, প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা কেউ হতে পেরেছে? কেন? ওকে জিজ্ঞেস করো না, দিদি ওকে কি বলে গেছে, দিদি কি লিখে গেছে। কেন ও জানে না? ও জানে না কেন আমার শুনে দিদি হারিয়ে গেল?